আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম হচ্ছে আজকে অন্য একটা টাইপ। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফিজিক্স সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট মানে হচ্ছে দ্বিতীয় পত্র, আমরা প্রথম অধ্যায় মানে ফার্স্ট চ্যাপ্টার। FRISTCHEPTER ফার্স্ট চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে কি থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা। আজকে আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা আমি কেন নিয়ে আসলাম, দেখেন আমাকে একজন কমেন্ট করছিলেন বিগত কয়েকদিন আগে যে ভাইয়া আমরা 27 ব্যাচের যারা আছি আমাদের হায়ার ম্যাথ যে ক্লাসটা নিতেছেন অলরেডি জটিল সংখ্যা এবং বহুপদীও কিন্তু শেষ করে দিছি, একটু টপিক মনে হয় একটু বাকি আছে, আরেকটা ক্লাস একটু লাগবে। কারণ আমি আবার একটা জিনিস চিন্তা করতেছি, ওইটুকু আসলে অতটা ইম্পর্টেন্ট না। আমি এমসিকিউ ক্লাস রিটেন ক্লাসে যে আলোচনাগুলো করব, বেসিক আলোচনা করব, ওইগুলো করলেই কভার হয়ে যাবে। আর যেহেতু উনি এই ক্লাসটা চাইছে একটু তাড়াতাড়ি দেওয়া আসলে প্রয়োজন, তো এটা চিন্তা করে আমি হচ্ছে আজকে এই তাপ গতিবিদ্যা নামক ক্লাস যে অধ্যায়টা আছে সেকেন্ড পেপারে আমাদের দ্বিতীয় অধ্যায়, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টা আমাদের সবার পারতে হবে, কারো কি করা যাবে না, এই অধ্যায়টা খেলায় খেলায় নেওয়া যাবে না। আর আমি যে স্যারের বই দেখে আসলে ক্লাসটা নিতেছি সেটা হচ্ছে তপন স্যারের বই, গোলাম হোসেন প্রামাণিক, দেওয়ান নাসিরউদ্দিন, ডক্টর রবিউল ইসলাম, এই স্যারের বই এটা। আর আপনারা যে স্যারের বইটা ফলো করবেন সেটা হচ্ছে ইসহাক স্যারের বই। ইসহাক স্যারের বইটা হচ্ছে সব থেকে বেস্ট। ইসহাক স্যারের যে বইটা আছে এই বইটা হচ্ছে সব থেকে বেস্ট। এই বইটা আপনারা ইউজ করার ট্রাই করবেন। যদিও আমি নবম দশম শ্রেণীতে হচ্ছে আহ ভিন্ন ধরনের বই আমি পড়ছি, ইন্টারে হচ্ছে আমার যে বইগুলো আসলে পড়া দরকার সেটা না পড়ে অন্য বইগুলো পড়ছি। জানি না, হয়তোবা এই সমস্ত কারণেই আমার হচ্ছে রেজাল্টের একটু অবনতি হতে পারে। তো ইসহাক স্যারের বইটা থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আপনার বিশেষ করে এমসিকিউ এর জন্য আপনার খুবই খুবই কাজে দিবে ইসহাক স্যারের বই। অ্যান্ড হচ্ছে অধ্যায়ের শেষে যে ম্যাথ গুলো আছে ওইগুলো সলভ করলে আপনার সৃজনশীলের জন্য অনেক হেল্প করবে। অ্যান্ড অ্যাডমিশন টেস্টের জন্য অনেক কমন করবে। আপনি যে জায়গায় পরীক্ষা দেন বুয়েটে ওইখান থেকে অনেক কমন করবে। তো প্রথম যে আমরা অধ্যায়টা আজকে আলোচনা করব তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যায় আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা। এই তাপ জিনিসটা কি আর তাপমাত্রা জিনিসটা কি। আচ্ছা, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, তাপ জিনিসটা কি আর তাপমাত্রা জিনিসটা কি। এটা আমাদের একদম শুরুতে এই জিনিসটা দেওয়া আছে এবং এই দুইটা জিনিসের মধ্যে অনেকগুলা পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদের ছক আকারে দেওয়া আছে। জানি না এই সাকসারের বইয়ে হয়তো আরো গুছিয়ে এই জিনিসটা দেওয়া আছে। তো আপনারা যদি এই জিনিসটা পড়েন তাহলে অনেক কিছু আসলে জানতে পারবেন, আপনাদের অনেক হেল্প করবে। তাপ হচ্ছে একটা জীবের দেহে সে ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। ঠান্ডা বা গরমের তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শরীরে, আমরা মানুষ আমাদের কথাই বলি, আমাদের শরীরে এক সময় আছে যে গরম লাগে, এক সময় আছে যে ঠান্ডা লাগে মানে শীত লাগে। এই জিনিসটা হচ্ছে তাপ। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, একটা হিট, একটা শক্তি আমাদের, মানে তাপ মানে হচ্ছে হিট, হিট দেওয়া। মানে গরমের হিট হতে পারে বা ঠান্ডার হিট হতে পারে, এই দুইটাই হতে পারে। আমরা শুধু গরম ধরনের বললি বা আমরা তাপ দেওয়া বলতে যদি শুধু গরম হিটটাই যদি বুঝি, এটা আমরা আসলে বুঝে থাকি। কিন্তু ঠান্ডা এক প্রকার হিট আছে যার কারণে আমাদের ঠান্ডা লাগতেছে। ফ্রিজের মধ্যে যে হিটটা ব্যবহৃত হয় এটা কিন্তু আমাদের
ওইটাও কিন্তু একটা তাপ। তো তাপ এবং তাপমাত্রা, তাপ জিনিসটা হচ্ছে এক প্রকার শক্তি। তাপ কি? তাপ হচ্ছে একটা শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা এবং গরমের অনুভূতি জোগায়। আচ্ছা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জোগায়। তাপের প্রবাহের তাপের প্রবাহ তাপের পরিবর্তনের উপর নির্ভর করে না। তাপের যে প্রবাহ, তাপ একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হচ্ছে, এটা অপর কোনো তাপের উপর নির্ভর করে না। তাপের পরিমাণ অর্থাৎ কতটুকু তাপ দেওয়া হয়েছে, তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা বলতে হবে। তাহলে তাপ যে প্রবাহিত হচ্ছে অর্থাৎ একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এটা কতটুকু তাপের উপর আসলে এই জিনিসটা হচ্ছে, তাপের পরিমাণের উপর সেটা নির্ভর করে না। আর তাপের একক, তাপ এটার একক হচ্ছে জুল। এটার একক কি আমাদের? এটা হচ্ছে জুল। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাপ ভিন্ন হতে পারে। দুইটা বস্তুর তাপমাত্রা সেম, কিন্তু তাপের পরিমাণ কিন্তু ভিন্ন হতে পারে। মানে তাপমাত্রা সেম হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। তাপের পরিমাণ এক জিনিস, তাপমাত্রা হচ্ছে আমাদের আরেক জিনিস। তো এই দুইটা জিনিস আমাদের ভিন্ন হতে পারে। আমাদের এই যে তাপ, এই তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দ্বারা। এটা পরিমাপ করা হয় আমাদের কি দ্বারা? ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার নামক একটা যন্ত্র আছে। এই যন্ত্রের সাহায্যে আমরা একটা জায়গার তাপ পরিমাপ করতে পারি। আর তাপমাত্রা হচ্ছে তাপের মাত্রা, অর্থাৎ কতটুকু তাপ দেওয়া হয়েছে, তাপের মাত্রা। তো এই তাপের মাত্রা এখানে বলছে যে তাপমাত্রা হচ্ছে এমন একটি মৌলিক রাশি। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি। আমরা নবম দশম শ্রেণীতে ওইটা পড়ছি যে তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি। মৌলিক রাশি আমাদের 7টা ছিল, তার মধ্যে একটা কিন্তু তাপমাত্রা ছিল, এটা মনে রাখেন। তো তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি যা দ্বারা কোনো বস্তুর কতটুকু ঠান্ডা বা গরম, মানে একটা বস্তু ঠান্ডা অবস্থা আছে, এটা কতটুকু ঠান্ডা আছে বা কতটুকু গরম আছে, এই জিনিসটা আমি পরিমাপ করতে পারি। এবং তাপমাত্রা পরিমাপ করা হয় কোন জিনিসটা দ্বারা? সেই তাপমাত্রার একক আমাদের বিভিন্ন কিছু হতে পারে। এককটা আগে দিই। তাপের একক আমাদের জুল হতে পারে। তাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এটার একক হচ্ছে জুল। আর তাপমাত্রা হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, এটার একক আমাদের হতে পারে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এগুলো হতে পারে। তাহলে বিভিন্ন একক হতে পারে এগুলা। তবে এসআই একক হিসাবে আমাদের কেলভিন ধরা হয়। এসআই একক হিসাবে আমাদের কি ধরা হয়? কেলভিন ধরা হয়। এবং এই যে এই তিনটা একক, একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করার আমাদের একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে C/5 ইকুয়াল হচ্ছে F-32/9 ইকুয়াল হচ্ছে K-273 ডিভাইডেড বাই 5। এই জিনিসটা দেওয়া আছে। এই হচ্ছে তাপমাত্রা। আর তাপমাত্রা যখন আমরা যে জ্বর আসে আমাদের, তখন কিন্তু আমাদের শরীরে তাপমাত্রাটা পরিমাপ করা হয়। এই তাপমাত্রা কি দিয়ে পরিমাপ করে? থার্মোমিটার দ্বারা। তাহলে তাপমাত্রা পরিমাপ করা হয় কি দ্বারা? থার্মোমিটার। এই যন্ত্রের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি। আর তাপ পরিমাপ করি কোনটা দ্বারা? ক্যালোরিমিটার দ্বারা। আচ্ছা, তাহলে তাপ কি জিনিস? তাপ হচ্ছে একটা শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। তাপকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এটার একক হচ্ছে আমাদের জুল, এবং এটা পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দ্বারা। এই জিনিসগুলো এবং তাপমাত্রার ক্ষেত্রেও সেম জিনিসগুলা। তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি যা হচ্ছে কি, মানে একটা বস্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম সেটা নির্ণয় করা যায়, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে, এটার একক সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এগুলো হতে পারে।
এবং একটা একক থেকে আরেকটা এককে রূপান্তরগুলো আমরা শিখবো। থার্মোমিটার দ্বারা এটা পরিমাপ করা হয়। তো এই জিনিসগুলো আমরা শিখলাম এবং আমরা রূপান্তরগুলো আমরা সামনে করব। এখন আসি আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার আমাদের তিনটা সূত্র আছে। তাপগতিবিদ্যার কয়টা সূত্র আছে? আমাদের তিনটা সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই তিনটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই বস্তুটা হচ্ছে এ, এই বস্তুটা হচ্ছে বি, এই বস্তুটা হচ্ছে সি। এই দুইটা বস্তু, এ বস্তু এবং বি বস্তু, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি শূন্যতম সূত্রটা বোঝানোর ট্রাই করতেছি। এই শূন্যতম সূত্রটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনাদের সৃজনশীলের ক নম্বরে কিন্তু এটা আসে যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো। আপনি যদি বাসায় নাম মুখস্থ করেন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, তাও আপনি লিখতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, দুইটা বস্তু, এ বস্তু এবং বি বস্তু, মানে এ বস্তু যদি সি বস্তুর তাপের সমান হয়, এ বস্তুর তাপ মানে এটার একটা বস্তু আছে এ নামক যে বস্তুটা, এটার তাপ যদি হয় স্মল এ, এটার তাপ যদি হয় স্মল বি, আর এটার তাপ যদি হয় স্মল সি, এবং এ এবং সি যদি সমান হয়, আবার এই পাশে যদি আমাদের বি এবং সি সমান হয়, তাহলে আমাদের এ এবং বি সমান হবে। অর্থাৎ এই দুইটা বস্তুর তাপ যদি সমান হয় এবং এই দুইটা বস্তুর তাপ যদি সমান হয়, তাহলে এই দুইটা বস্তুর তাপও সমান হবে। এই কথাটাই বিজ্ঞানী এই কথাটাই বলছে যে হচ্ছে এই তাপ এবং তাপমাত্রা এগুলো নিয়ে যে গবেষণা করছে ওই বিজ্ঞানী ক্যালভিন হচ্ছে তাপমাত্রা নিয়ে গবেষণা করছে। তো সে এই কথাটাই বলছে। তাপগতিবিদ্যার যে সে সূত্রটা দিছে, শূন্যতম সূত্রটা, সেই শূন্যতম সূত্রের মধ্যে সেই কথাটাই বলছে যে দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর উপর তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম বস্তু দুটি তাদের পরস্পরের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটার এবং এই দুটো তাপীয় সাম্যাবস্থায় আছে, এই দুইটাও তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে এই দুইটাও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এই কথাটাই বিজ্ঞানী ক্যালভিন কি করছে, তার শূন্যতম সূত্রের মধ্যে এই জিনিসটা ব্যাখ্যা করছে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা বুঝতে পারলাম। তাপ এবং তাপমাত্রা এবং এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বোঝার ট্রাই করলাম। এরপর হচ্ছে আমাদের শূন্যতম সূত্রটা আমরা বুঝতে পারছি এবং তাপের একক আমরা জুল পড়ছি। জুলও হতে পারে, ক্যালোরিও হতে পারে। ওই যে আমরা পড়ছি না যে তাপমাত্রার একক আমাদের সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এগুলার অনেক কিছু হতে পারে এবং আরো দুইটা আছে। তাপমাত্রার মোট 5টা একক আছে, তাপের এরকম আমাদের এই 2টা একক আছে। আমি আপনাদেরকে জুল দেখাইছি কেন? জুল হচ্ছে আমাদের এসআই একক, এটা ছাড়াও আমাদের ক্যালোরি একক হতে পারে। এখন আমার একটা কিছু যদি আমাদের দেওয়া থাকে, আপনার এসআই একক কিন্তু জুল, এসআই একক হচ্ছে জুল, বাট ক্যালোরিতে দেওয়া থাকে সেটা কি আপনার ম্যাথ করে অ্যান্সার বের করতে হবে না। তো আপনার ক্যালোরিতে দেওয়া আছে সেটাকে কিন্তু আপনার জুলে নিতে হবে। তো জুলে আপনি কিভাবে নিবেন? মনে রাখবেন 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 4.2 জুল, এটা আপনি মুখস্থ রাখবেন। তার মানে আপনার এটা হচ্ছে, এই জুল হচ্ছে আপনার এসআই একক। যদি কোন একটা জায়গায় কোন একটা ম্যাথে তাপ যদি আপনার ক্যালোরি এককে দেওয়া থাকে,
সেটাকে আপনি আগে ঝুলে নেবেন। ঝুলে নেওয়ার জন্য ওটাকে 4.2 দ্বারা গুণ করলেই হবে। 4.2 দ্বারা গুণ করলে ঝুলে যাবে। ঝুলে নিয়ে এরপর আপনি কিন্তু ম্যাথটা করতে পারবেন। মানে এসআই এককের কিন্তু নিতে হয়। আপনারা তো এটা জানেন, একক যাই নেওয়া থাকুক না কেন আমাদের এসআই এককে নিতে হবে। এরপর হচ্ছে আমরা ম্যাথটা করতে পারবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা মিলবে। আশা করা যায় যে এই জিনিসটা আমরা বোঝাইতে পারছি। আর আমাদের তাপমাত্রা যদি হয় টি, টি সবসময় আমাদের ক্যালভিনে নিয়ে কাজ করতে হয়, কারণ ক্যালভিন হচ্ছে আমাদের মানে পরম তাপমাত্রা, ওটাকে বলা হয় মানে এসআই একক হিসাবে আমাদের ওটা ধরি। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় সেই জিনিসটা আমাদের সেলসিয়াস এককে দেওয়া থাকে, ফারেনহাইট দেওয়া থাকে না, খুব কম, মনে হয় নাই, আমার চোখে এ পর্যন্ত পড়ে নাই। সবসময় আপনার তাপমাত্রা যে দেওয়া থাকবে খুব কম হচ্ছে ক্যালভিনে দেওয়া থাকে, অনেক সময় থাকে আর কি, কিন্তু বেশিরভাগ সেম ক্ষেত্রে আমাদের সেলসিয়াসে দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মানে 80% সময় আপনি দেখবেন যে সেলসিয়াসে দেওয়া আছে, বাকি 20% হচ্ছে আপনার ক্যালভিনে দেওয়া থাকে। তো যদি সেলসিয়াসে দেওয়া থাকে আপনি তো সেলসিয়াসে নিয়ে কাজ করতে পারবেন না, আপনার অবশ্যই ক্যালভিনে নিতে হবে। তো ক্যালভিনে নেওয়ার জন্য আপনি সেলসিয়াসের সাথে যখন 273 যোগ করবেন তখন এটা ক্যালভিন হয়ে যাবে। তাহলে সেলসিয়াসের সাথে 273 যোগ করলে সেটা ক্যালভিন হয়ে যায়। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। আমরা ম্যাথ সামনের ক্লাসে করব, যেহেতু আজকে এই অধ্যায়টা শুরু করলাম, তো আমরা আগামী দিন কি করব, আমরা কয়েকদিন হচ্ছে পরে এই অধ্যায়টা শেষ করব। আচ্ছা, তাহলে থার্মোমিটার যদি আমি বললাম, থার্মোমিটার দিয়ে কি করা হয়, তাপমাত্রা কতটুকু আছে ওইখানে, একটা বস্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, অর্থাৎ মানে তাপমাত্রা, তাপের মাত্রা কতটুকু, এই জিনিসটা যেখানে পরিমাপ করা হয় এটা কোন যন্ত্রের সাহায্যে করা হয়, থার্মোমিটার দ্বারা। তো এই থার্মোমিটার কাকে বলে, এটা একটা প্রশ্ন করছে। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলে। মানে থার্মোমিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে একটা বস্তুর তাপমাত্রা খুব সঠিকভাবে পরিমাপ করা যায়। বুঝতে পারলেই হবে। তাপমাত্রা পরিবর্তনে অনেক পদার্থের কোনো কোনো ভৌত রাশির পরিবর্তন হয়, যেমন তরলের আয়তন, রডের দৈর্ঘ্য, পরিবাহিতার রোধ, ধ্রুব আয়তনের গ্যাসের চাপ, ধ্রুব গ্যাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন হইলে অনেক কিছুর পরিবর্তন হতে পারে। ওই বস্তুটার আকার পরিবর্তন হতে পারে, আকৃতির পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে। তো তাপমাত্রা একটা বস্তুর আমি কমাইলাম বা বাড়াইলাম, সেক্ষেত্রে কিন্তু এরকম জিনিস হতে পারে। এটাও আপনারা নবম দশম শ্রেণীতে কিন্তু পড়ে আসছেন। আপনাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় ছিল পদার্থের অবস্থা, ওইখানে কিন্তু আপনি প্রথম পৃষ্ঠাতেই পড়ছিলেন কঠিন তরল বায়বীয়। ভাইয়ার একদম সম্পূর্ণ বই মুখস্থ। কেমিস্ট্রির হাফেজ আমি, কেমিস্ট্রি ফিজিক্সের হাফেজ, বায়োলজি পারি না আমি, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের হাফেজ। কোন বই আপনি এই ইন্টারমিডিয়েটে পড়তেছেন এবং এর মধ্যে কোনটা কোনটা আপনি নবম দশম শ্রেণীতে পড়ে আসছেন আমার সম্পূর্ণ মুখস্থ। আপনি অবশ্যই পড়ছেন কঠিন পদার্থ যেখানে আছে ওইখানে যদি আমি তাপ দেই মানে তাপ বাড়াই তাহলে আমার কি কি ঘটনাগুলো ঘটে, এবং তাপ কমায় নিলে কি ঘটনাগুলো ঘটে, চাপ দিলে মানে চাপ বাড়ালে কি হয়, চাপ কমালে কি হয়, এগুলা কিন্তু আপনারা কঠিন পদার্থের ক্ষেত্রেও শিখছেন, তরল পদার্থের ক্ষেত্রেও শিখছেন, বায়বীয় পদার্থের ক্ষেত্রেও শিখছেন। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং নির্দিষ্ট ভর আছে। নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকৃতি, নির্দিষ্ট আয়তনে, তিনটা জিনিস কিন্তু আছে। এবং কঠিন পদার্থ যখন আপনি তাপ বাড়াতে থাকবেন ওইটা কিন্তু আস্তে আস্তে কি হতে থাকবে, তরলে পরিণত হতে থাকবে। তরলে পরিণত হলে কি হয়, ওটার আয়তন বাড়তে থাকে এবং আকার কি হতে থাকে, আকারও বৃদ্ধি পেতে থাকে। আকৃতির কি হয়, সব মানে টোটালি সবকিছুই কি হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। এবং আরো একটা জিনিস ছিল আন্ত আণবিক শক্তি, ওটা হ্রাস পেতে থাকে। তো এই জিনিসগুলো ছিল।
তো এরপরে আমরা জানবো হচ্ছে দুই স্থিরবিন্দু পদ্ধতি। দুই স্থিরবিন্দু পদ্ধতি। এর আগে আমরা আরো একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্ম, এই শব্দটা আপনারা অবশ্যই পরিচিত হবেন। উষ্ণতামিতিক ধর্ম এই জিনিসটা কি? তো এখানে স্পষ্ট ভাষায় লেখা দেওয়া আছে, তাপমাত্রার পরিবর্তনে, তাপমাত্রা আমি পরিবর্তন করলাম, এই পরিবর্তনটা করার কারণে পদার্থের যে ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করা যায়, ওই ধর্মটাকে বলা হয় তাপমাত্রা মিতিক বা উষ্ণতামিতিক ধর্ম। তাহলে কি বললাম, আমি একটা বস্তু কঠিন অবস্থায় আছে, এখন এই তাপ দিলাম, এটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তন হবে, তাহলে আয়তনের যে ধর্মটা ওটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এই যে ধর্মটা সে বৃদ্ধি পাচ্ছে বা ওটা আসলে কঠিন থেকে তরল হচ্ছে, এই যে জিনিসগুলো যে রূপান্তর হচ্ছে, যে যে ধর্মগুলো আসলে আমাদের মানে পরিবর্তন হচ্ছে, ওই ধর্মগুলোকে আমরা উষ্ণতামিতিক ধর্ম বলবো। এরপর যে দুই স্থিরবিন্দু পদ্ধতি। দুই স্থিরবিন্দু পদ্ধতিতে দুটি নির্দিষ্ট তাপমাত্রার স্থিরবিন্দু হিসেবে ধরা হয়, একটি নিম্ন স্থিরবিন্দু এবং অপরটি উচ্চ স্থিরবিন্দু। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলতে থাকে বা বিশুদ্ধ পানিতে বা তাপীয় অবস্থায় থাকে তাকে নিম্ন স্থিরবিন্দু বা বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বলে। আচ্ছা, তাহলে এখানে কি বললো, যে তাপমাত্রায় বরফ গলতে থাকে, যে তাপমাত্রায় বরফ, বরফ হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে গলতে থাকবে, মানে 273 কেলভিন। কি বললাম, সেলসিয়াস, ফারেনহাইট আর হচ্ছে কেলভিন, এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। এই তিনটা জিনিসেরই আমাদের নিম্ন স্থিরবিন্দু আছে এবং উচ্চ স্থিরবিন্দু আছে। নিম্ন স্থিরবিন্দু জিনিসটা কি, মানে যে তাপমাত্রায় একটা বরফ গলতে শুরু করে, যে তাপমাত্রায় একটা বরফ গলতে শুরু করে ওই তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থিরবিন্দু। ওটা সেলসিয়াসে হয় 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস এটা হবে, মানে সেলসিয়াসের ক্ষেত্রে 0 হয়, কেলভিনের ক্ষেত্রে হয় 273, আর ফারেনহাইটের ক্ষেত্রে হয় আমাদের কত, 32। আপনি একটু হিসাব করে দেখেন যে জিনিসটা এরকম হয়, C/5 ইকুয়াল F-32/9। এখানে আপনি সির জায়গায় যদি 0 বসান তাহলে এটা কিন্তু আপনার 0 হয়ে যাবে, 0-র সাথে 9 এসে আপনার গুণন হইলে 0 হবে। এটা আপনার F-32 এর সমান, তার মানে আপনার F এ আসতেছে কত, 32, F এ আসে 32। আর কেলভিনে তো নেওয়া সহজই, সেলসিয়াসের সাথে 73 যোগ করলে এটা হয়ে যায়। তার মানে প্রত্যেকটা নিম্ন স্থিরবিন্দু আসলে জিনিসটা কি, এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাথায় রাখলেন। আপনি যে কোনো একটা মনে রাখলেই চলবে। এই টেকনিকটা মনে হয় কেউ শেখাবে না, কিন্তু আমি ভাইয়া শেখাই দিলাম। নিম্ন স্থিরবিন্দু কিভাবে বের করব, শুধু সেলসিয়াসেরটা মনে রাখবো। সেলসিয়াসের তাপমাত্রাটা কিন্তু আমরা ফারেনহাইটে নেই, তাহলে ওইটা ফারেনহাইটের নিম্ন স্থিরবিন্দু হবে। যদি আমরা কেলভিনে নেই তাহলে কেলভিনের নিম্ন স্থিরবিন্দু হবে। তো নিম্ন স্থিরবিন্দু এটাকে আমরা মানে যে তাপমাত্রায় বরফটা গলতে শুরু করে, এটা বরফ আছে, যেটুকু তাপমাত্রা দিলে ওই বরফটা গলতে শুরু করবে ওই তাপমাত্রাটাকে বলা হয় কি, নিম্ন স্থিরবিন্দু। তাহলে এটাকে হচ্ছে আমাদের 273 কেলভিন। তাহলে আপনার প্রশ্ন কিন্তু এটা আসতে পারে যে কত তাপমাত্রায় একটা বরফ গলতে শুরু করে, 273 কেলভিন, 32 ফারেনহাইট, 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে আমাদের নিম্ন স্থিরবিন্দু, এই নিম্ন স্থিরবিন্দুকে আমাদের বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। তাহলে বরফ বিন্দু বলা হয় এটাকে। নিম্ন স্থিরাঙ্ক, তাহলে কি কি বলা হয় আমাদের, নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরবিন্দু বা হচ্ছে বরফ বিন্দু আমাদের বলা হয়, নিচে যেটা থাকে। এরপর আসি হচ্ছে
যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে, পানি আমি তাপ দিলাম, পানি ফুটতে আসে, তাহলে যে তাপমাত্রায় ফুটতে শুরু করে ওই তাপমাত্রাটাকে বলা হয় উচ্চ স্থির বিন্দু বা হচ্ছে স্টিম বিন্দু। এখানে বলছে বাম বিন্দু, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে ঊর্ধ্ব স্থির বিন্দু, বাম বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। তো একটা পানি কখন ফুটতে শুরু করে, যখন ওর উপর 100°C তাপমাত্রা প্রয়োগ করা হয়। 100°C তাপমাত্রা প্রয়োগ করা হয়। আর এই 100 কে যখন আমি কেলভিনে নিব তখন হয়ে যাবে 373। আর ফারেনহাইটেরটা আমরা বের করে ফেলি। ফারেনহাইট হচ্ছে তাহলে সি মাইনাস C/5 ইকুয়াল হচ্ছে F মাইনাস 32/9। এই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে 100/5 মানে হচ্ছে 20, 20 দিয়ে 9 কে গুণ করলে হয় 180। এটা হচ্ছে F মাইনাস 32, এরকম হয় না? হ্যাঁ। আর F ইকুয়াল হচ্ছে আমাদের 180 প্লাস 32 মানে হচ্ছে 212। 200 কত আসছে? 12 আসছে। ভাইয়া এটাকে আমাদের মুখস্থ রাখতে হবে? অবশ্যই কিন্তু মুখস্থ রাখতে হবে না, আমি জাস্ট সেলসিয়াস একটা মনে রাখবো। একটা মনে রাখলে আমি আর বাকি দুইটা বের করতে পারবো। অযথা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কোন একটা বিন্দু আচ্ছা, তাহলে আমাদের এই তিনটা জিনিস সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটাই হচ্ছে আমাদের কি তাপমাত্রার স্কেল, এবং তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দ্বারা। তার এসআই একক হচ্ছে আমাদের কেলভিন। এবং কোনটার নিম্ন স্থিরবিন্দু কি? নিম্ন স্থিরবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, আর উচ্চ স্থিরবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। ওটাই সেলসিয়াসে নিলে হবে। সেলসিয়াসের নিম্ন স্থিরবিন্দু, উচ্চ স্থিরবিন্দু এবং ওইটা সবই এখন মোটামুটি আপনারা বুঝতে পারবেন। এবং সেলসিয়াসে থাকলে কিভাবে কেলভিনে নিতে হয়, সেলসিয়াসে থাকলে কিভাবে ফারেনহাইটে নিতে হয়, এই জিনিসগুলো কিন্তু আপনাদের আমি শিখিয়ে দিছি। আরো একটা জিনিস আপনারা মনে রাখবেন, এখন এখানে রিডিং পড়লে আসলে আপনাদের হয়ে যাবে। এখন যতটুকু আসলে বোঝানো আমি আপনাদেরকে বোঝাইছি, আপনারা এখন কি করবেন? তাহলে দুই স্থির বিন্দু, এই দুইটা বিন্দু স্থির অবস্থা থাকে, আপনি কিন্তু দুইটা পরিবর্তন করতে পারবেন। এটা নিম্ন স্থির বিন্দুকে আপনি সেলসিয়াস না দিয়ে, মানে 0° না দিয়ে আপনি কি 1° দিতে পারবেন, 2° দিতে পারবেন, পরিবর্তন কিন্তু করা যাবে না। এই দুইটা বিন্দু নিম্ন স্থির বিন্দু এবং উচ্চ স্থির বিন্দু কিন্তু স্থির অবস্থায় আছে, এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। এগুলাকে এরকম বলা হয় দুই স্থির বিন্দু। এই কারণে এগুলাকে নাম দেওয়া হয়েছে দুই স্থির বিন্দু। অর্থাৎ এই দুইটা বিন্দু কি থাকবে? স্থির অবস্থায় থাকবে। আপনি এখানে 32-এর জায়গায় 35 দিতে পারবেন, 33ও দিতে পারবেন না, 32.1ও দিতে পারবেন না আপনি। তো এই জিনিসগুলা কিন্তু একদম স্থির অবস্থায় থাকে, এগুলাকে বলা হয় স্থির বিন্দু, এবং দুইটা থাকার কারণে দুই স্থির বিন্দু। আচ্ছা, তাহলে উচ্চ স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু এগুলা গেল। এরপর আমরা আসি হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি। এর আগে গেল দুই স্থির বিন্দু পদ্ধতি, এখন আমরা আলোচনা করব এক স্থির বিন্দু পদ্ধতি। এক স্থির বিন্দু পদ্ধতি জিনিসটা কি? মানে একটা বিন্দুই থাকবে, যে বিশেষ তাপমাত্রা, এটা বিশেষ তাপমাত্রা আছে, এই তাপমাত্রায় কি থাকে? একই তাপমাত্রা এবং একই চাপ থাকবে। একই তাপমাত্রা মানে তাপমাত্রাও সেম থাকবে, চাপও সেম থাকবে। এবং সেই তাপমাত্রা এবং চাপে একটা বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প তাপ সমান হবে। তাপ কি হবে? সমান হবে। মানে কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটা বস্তুর তাপ সমান হবে। এটা কোন তাপমাত্রার জন্য হবে বা কোন চাপের জন্য হবে, ওই জিনিসটাকে বলা হয় আমাদের এক স্থির বিন্দু। ওই জিনিসটা স্থির অবস্থায় থাকে। অর্থাৎ কোন তাপমাত্রাটা আছে, যে তাপমাত্রার জন্য আমাদের হচ্ছে
বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ জলীয় বাষ্প, এগুলা এগুলা একটা নির্দিষ্ট এগুলা তাপ সমান হয়। কোন তাপমাত্রার জন্য হয় বা কোন চাপের জন্য হয়? তাহলে পানির তরলে বিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। 273.16 কেলভিন, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। এটা হচ্ছে আমাদের 273.16 কেলভিন। এত তাপমাত্রায় কি হয়? এই তাপমাত্রায় মানে একটা বস্তুর উপর যদি এই তাপমাত্রা প্রয়োগ করা হয়, এটা কঠিন বস্তুর উপর প্রয়োগ করলেন, তরল অবস্থারও করলেন, বায়বীয়, আপনি দেখবেন যে প্রত্যেকটারই হচ্ছে কি থাকবে? তাপ সমান থাকবে। তো আমি আধা ঘন্টা আজকে ক্লাস নিচ্ছি। আধা ঘন্টা ক্লাসের মাধ্যমে আমরা কি কি জিনিস শিখছি সেটা আপনাদেরকে আমি একটু বলি। প্রথমে শিখছি তাপ জিনিসটা কি, তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটার একক কি, এটা কি দ্বারা পরিমাপ করা হয়, এই জিনিসগুলো আমরা শিখছি। সেম ভাবে আমরা তাপমাত্রার জিনিসগুলো শিখছি। এরপরে উচ্চ স্থিরবিন্দু জিনিসটা কি, নিম্ন স্থিরবিন্দু জিনিসটা কি, উষ্ণতামিতিক ধর্ম জিনিসটা কি, এই জিনিসগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি। আর লাস্ট হচ্ছে আমরা এক স্থিরবিন্দু পদ্ধতি, সেই জিনিসটাও আমরা শেখার চেষ্টা করলাম। তো আপনারা আসলে কতটুকু আসলে বুঝতে পারলেন, আমি আসলে ফিজিক্স পড়াইতে পারি কি না সেটা আমাকে একটু কমেন্ট করবেন আপনারা। আমরা আগামী দিন হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা, যেমন তাপগতীয় সিস্টেম আছে আমাদের, সিস্টেম, তাপ, কাজ, এই সিস্টেম থেকে আমরা শুরু করব। তাহলে আমাদের সেকেন্ড লেকচার কোথা থেকে শুরু হবে? সিস্টেম। সিস্টেম নামক একটা সিস্টেম আমাদের তিন ধরনের আছে, উন্মুক্ত, বদ্ধ, মুক্ত। এই তিনটা জিনিস থেকে আমরা শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, এবং এই ক্লাসটা আসলে আপনারা বুঝতে পারলেন কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই এ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।